শুভ সকাল দর্শক, আপনাদের স্বাগত জানাই ৭১ গোল টেবিলে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ ইশতিয়াক রেজা। আজ আমাদের আলোচনার বিষয় পেট্রোল বোমায় দগ্ধ অর্থনীতি। আমার সাথে আলোচনায় আছেন, ঠিক আমার বাই আছেন ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক পলিসি রিসার্চ ইনস্টিটিউট। ঠিক ডানে আছেন অধ্যাপক আনু মোহাম্মদ, অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মনসুর ভাই ঠিক পাশে আছেন ডক্টর নাজনীন আহমেদ, গবেষক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। সবার পরিচিত মুখ সেলিম আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি, উমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ। আছেন শহীদুল্লাহ আজিম, সহসভাপতি, বিজিএমইএ। দর্শক, অনুষ্ঠানের এক পর্যায়ে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিবেন অধ্যাপক মইনুল হোসেন, অর্থনীতিবিদ ও শিক্ষক, চট্টগ্রাম মইনুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। এবং আমাদের বার্তাকক্ষের স্টুডিও থেকে যোগ দেবেন এফবিসিসি এর পরিচালক AKM শহীদ রেজা। দর্শক, আপনারা জানেন যে টানা অবরোধ চলছে গত 5ই জানুয়ারি থেকে, এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত যা এক মুহূর্তে বলা হচ্ছে শিক্ষা এবং অর্থনীতি। আমাদের গতকাল বাংলাদেশ সংযোগে আমরা শিক্ষা নিয়ে প্রায় 2.5 ঘন্টার একটি আলোচনা করেছি। আজকে আমাদের বিষয় অর্থনীতি। আমরা দেখছি ক্ষত বিক্ষত হয়ে পড়ছে বিভিন্ন খাত, পরিবহন, কৃষি, পোশাক, উৎপাদন শিল্প, ক্ষুদ্র দোকানি, কেউই বাদ যাচ্ছে না। আমাদের কাছে মনে হচ্ছে যে একটা চিরস্থায়ী ক্ষতির মুখোমুখি আমরা দাঁড়িয়ে। ঠিক এই বাস্তবতায় আমাদের সাথে আজকে যারা যোগ দিয়েছেন তারা আলোচনা করবেন। আমি প্রথমেই ডক্টর আহসান মনসুর আপনার কাছে আসতে চাচ্ছি যে অর্থনীতি এই যে আঘাতটা কিভাবে দেখছেন আপনি? না, এটা তো একদিক থেকে আমি বলবো যে এক্সপেক্টেড, কারণ এটা অলিখিত কিছু ছিল না। যারা পরিকল্পনাকারী এবং রাজনীতিকে এই অবস্থায় নিয়ে এসছেন তারা এটা জানতেন, এবং সেজন্য আমাদের দুঃখ হয় এই জন্য যে পৃথিবীর সব দেশে যেখানে অর্থনীতিকে প্রাধান্য দিয়ে রাজনীতি করা হয়, আমাদের এখানে রাজনীতি করা হয় অর্থনীতিকে স্যাক্রিফাইস করে। এবং এটা আজকের জিনিস না, আমরা দেখছি যে আমাদের যে যতদিন ধরে গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে, এই রাজনীতিকে অর্থনীতিকে জিম্মি করার প্রবণতা তখন থেকেই কিন্তু আছে। এটা স্বল্প মেয়াদী হলে পরে এটা সহনীয় থাকে। আমরা বুঝি যে রাজনীতিবিদরা অনেক সময় কেন নেয়, কারণ অনেক সময় তাদের পলিটিক্যাল স্পেস ছোট হয়ে যায়, তখন তারা ওই স্পেসটাকে বড় করার জন্য বৃহত্তর স্পেসটাকে ব্যবহার করে। সেটা বুঝলেও যেটা বোঝার বাইরে সেটা হচ্ছে সাধারণ এই লোকগুলো যারা প্রতিনিয়ত, যাদের ফটোগুলো আমরা দেখি, যাদের আর্তনাদগুলো আমরা শুনি, এবং যে কৃষকের তার ফসল বিক্রি করতে পারছে না, তার পুঁজিটা ধ্বংস হয়ে যাচ্ছে, তার কথাগুলো আমরা শুনি, সেটাগুলো কি রাজনীতিবিদদের একটুকু নমনীয় করে না যে আমরা জনগণের জন্য রাজনীতি করছি, জনগণের ভালোর জন্য, কেন আমরা একটু দুজনেই 2 পা এগিয়ে আসতে পারি না? এটা একজনকে শুধু দোষ দিলেও হবে না, কারণ এখানে সরকারের কিন্তু নৈতিক দায়িত্ব ফেলে দেওয়া যাবে না। বিরোধী দলকে অবশ্যই বলতে হবে যে তারা যে পন্থা নিয়েছেন, যে স্ট্র্যাটেজিটা নিয়েছেন, সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু সরকারের দিক থেকেও বলবো যে অনমনীয়তা এবং জনগণকে এইটার সাথে সম্পৃক্ত না করা, এটা কিন্তু সঠিক পন্থা নয়। এটা পৃথিবীর অন্য যে কোনো দেশ হলে পরে এখানে একটা পলিটিক্যাল কম্প্রোমাইজের মাঝপথ হয়তো খুঁজে বের করে ফেলতো তারা, কিন্তু সেটা আমরা দেখছি না। ফলে অর্থনীতি জিম্মি হয়ে আছে, জিম্মি হয়ে থাকবে, এবং ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার যে একটা প্রবণতা দেখছি আমরা, এবং এখানে দুই পক্ষই যে নিষ্ক্রিয়তা দেখাচ্ছে। আমি বলছি না যে সরকার চেষ্টা করছেন না, কিন্তু চেষ্টা করলে তো হবে না। যেটা রাজনৈতিক সমাধান রাজনৈতিক ভাবে তো করতে হবে। সেই স্পেসটাকে বন্ধ রেখে শুধু ফিজিক্যাল একটা পলিসি রাষ্ট্র গঠন করে সেটা কিন্তু সম্ভব হয় না। ম্যাক্রো ইকোনমির উপরে এফেক্টটা কি হতে পারে আপনার দীর্ঘমেয়াদী? যে সমস্ত টার্গেট আমাদের ছিল 7.3% গ্রোথ, আমাদের ইনফ্লেশন এন্ড আদার থিংস, এখানে বলতে হবে যে কিছু মিশ্র অ্যাচিভমেন্ট আমি বলবো, কিন্তু প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে কর্মসংস্থান এবং বিনিয়োগ বাড়িয়ে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাড়ানো, সেটা কিন্তু কোনো মতেই হবে না। এবং কালকে বাংলাদেশ ব্যাংক যেটা মনিটারি পলিসি স্টেটমেন্ট দিয়েছে, এখানে তারা বলেছেন যে প্রবৃদ্ধিকে তারা 6.5 থেকে 6.8-এর মধ্যে দেখছেন, যেটা 7.3-এর চেয়ে অনেক কম। এটা আমি বলবো যে তারা অ্যাটলিস্ট কিছুটা হলেও বাস্তবতাকে স্বীকার করেছেন, কিন্তু এটা অবাস্তব। এখন এই 6.5 হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। এই পরিস্থিতি যদি চলতে থাকে আগামীতে, আমরা কোনো মতেই 5-এর কোঠা ছেড়ে উপরে উঠতে পারবো না, এটা সম্ভব নয়। আজিম সাহেবই বলতে পারবেন যে আমাদের এখনকার যে রপ্তানি অবস্থা সেটা অলরেডি 1% ছিল, যেটা গত বছর ছিল 13%। তো এই যে ড্রপটা,
সেটা কিন্তু স্বাভাবিক অবস্থার মধ্যে আমরা ভালো করতে পারছিলাম না। সেখানে অস্বাভাবিক অবস্থার মধ্যে পড়ে এই কার্যক্রমে একটা যে বিনিয়োগ কার্যক্রম করবে সে তো তার কর্মস্থানে যেতে পারছে না। তার কর্মস্থান যদি হয় যে আশুলিয়া বা ওইসব জায়গায় যেয়ে তাকে বিল্ডিং এর কনস্ট্রাকশন দেখতে হবে, কিভাবে সেই কার্যক্রম চালাবে? আমি তো বুঝি না যে কি করে বিনিয়োগ হবে আগামী 6 মাসে যদি এই ধরনের কার্যক্রম চলতে থাকে। কালকে আমি ফোন করলাম আমাদের টাঙ্গাইলে যে বাস কয়টা চলে, বলে ঘন্টায় 1টা বা 2টা করে বাস আসে। সেটা তো কোনো স্বাভাবিক কার্যক্রম হলো না। বলে মানুষ কিভাবে যায়, বলে ট্রাকের পেছনে করে যায়, মানুষ ওই মাইক্রোবাসে গাদাগাদি করে, যাদের অবশ্যই যেতে হবে তারাই শুধু যায়। স্বাভাবিক কার্যক্রমটা হচ্ছে না। স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে না আসতে পারলে আমরা কিন্তু আমরা যে স্টেটমেন্ট করে 7 দিনের মধ্যে থামিয়ে দিব, আর বলে 7 দিনের মধ্যে সরকার পতন ঘটাবো, দুটোই তো এক ধরনের কাল্পনিক জগতে বসবাস করছে আমাদের রাজনৈতিক গোষ্ঠীরা। তো এই কাল্পনিক দিয়ে তো বাস্তব অর্থনীতিকে চালানো যাবে না। ডক্টর হাসান মনসুর, আপনার কাছে আরো ফিরবো, কিন্তু আমাদের সাথে আছেন অধ্যাপক আনু মোহাম্মদ। তার সাথে আলোচনায় যাবার আগে আমাদের সাথে যোগ দিয়েছেন একেএম শহীদ রেজা, পরিচালক বিসিসিআই। আপনাকে স্বাগত আমাদের 71 গোল টেবিলে। আপনি থাকুন, আপনার সাথেও আমরা আলোচনায় ফিরবো। আনু মোহাম্মদ, যেটি হাসান মনসুর বলছিলেন যে সাধারণ মানুষ ভিকটিম হচ্ছে, শুধু তাই না, জনগণের সাথে সম্পৃক্ততা নাই এমন একটা আন্দোলন, কিন্তু জনগণই ভিকটিম হয়ে যাচ্ছে এবং তার আলটিমেট রেজাল্ট পড়ছে গিয়ে অর্থনীতির উপর, এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়া মানে সব শ্রেণী পেশার মানুষই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। এই আলোকে জনগণ নেই আন্দোলনে, অথচ জনগণ ভিকটিম, সেই আলোকে যদি আপনি একটু আলোচনা শুরু করেন। হাসান মনসুর সাহেব ঠিকই বলেছেন, অর্থনীতির উপরে যে ধরেন স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে প্রভাবগুলো পড়ছে সেটা সবসময় পরিমাপযোগ্য হবে না। মানে অনেক ধরনের ফলাফল আছে যেগুলো ঠিক আপনি পরিমাপ করতে পারবেন, ওটা চেইন এফেক্ট থাকে এবং দীর্ঘমেয়াদী অনেক ধরনের প্রভাব থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণের মধ্যে যেটা ধরেন কোনোভাবেই কোয়ান্টিটেটিভলি আপনি করতে পারবেন না, সেটা হচ্ছে আতঙ্কের কারণে। এই যে আতঙ্ক এবং অনিশ্চয়তা, এগুলোর কারণে যে প্রত্যেকের পারিবারিক থেকে শুরু করে ব্যক্তিগত থেকে শুরু করে সামষ্টিক পর্যন্ত তার সিদ্ধান্ত গ্রহণ, তার কাজ, তার সৃজনশীলতা, তার উদ্যম, এই সমস্ত জায়গাগুলোতে যে ক্ষতিটা হয়, এই ক্ষতিটা তো আপনি কোনোভাবে হিসাবের মধ্যে আসবে না। তো এই যে পরিস্থিতিটা যেটা জনগণের কথা বলেই তো সবাই কাজ করে, দুই পক্ষই তো জনগণেরই কথা বলছে, কিন্তু জনগণের উপরে ভরসা থাকলে কিংবা জনগণের স্বার্থকে ন্যূনতম বিবেচনা করলে, ধরেন সরকার যদি জনগণের উপরে ভরসা করত, তার তো সভা সমাবেশ, নিষেধাজ্ঞা ইত্যাদি করার দরকার ছিল না। তো জনগণের উপরে ভর করলে তো আর এগুলোর দরকার হয় না। আর জনগণের উপরে ভর করলে নিষেধাজ্ঞা অতিক্রম করে জনগণের জমায়েত করা, সেটাও বিএনপির পক্ষে অসম্ভব ছিল না, জনগণের উপরেই তার যদি ভর থাকত। তো তার ফলে এখন যেটা হয়েছে যে সহিংসতাটা দুই পক্ষেরই ভাষা হিসেবে আসছে, সহিংসতা এবং অসহিষ্ণুতা এটা দুই পক্ষেরই ভাষা হিসেবে আসছে এবং তার পুরোপুরি শিকার হয়ে দাঁড়াচ্ছে জনগণ এবং অর্থনীতি। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি থেকে ধরেন মানুষ একভাবে চেষ্টা করে, মানুষ তো বাংলাদেশের মানুষ তো বটে, এমনি জেনারেলিও মানুষ যেটা করে যে পরিস্থিতি হোক তার সাথে কোনো না কোনো ভাবে অ্যাডজাস্ট করে, এবং সেই কারণে আমরা এখনো ধরেন অর্থনীতির কোনো জায়গায় এখনো এই রকম ঝুঁকির মধ্যেও চলছে। পরিবহন শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছে গাড়ি, কিন্তু জানে যে কোনো সময় বোমার আঘাত পড়তে পারে। শ্রমিকরা যাচ্ছে কাজের মধ্যে, গার্মেন্টস ফ্যাক্টরি কাজ হচ্ছে, কিন্তু সেইটা আবার পরিবহন করতে গেলে তার ঝুঁকি নিতে হচ্ছে। শিক্ষার্থীরা স্কুলে যে যাচ্ছে কিংবা সামনে যে পরীক্ষা দিতে যাবে, সেইখানে তাদের যে কি ধরনের ঝুঁকি নিয়ে যাবে সেটা নিয়ে তো আপনি ধরেন লক্ষ লক্ষ পরিবারে এখন উদ্বেগ যে তারা আসলে যে পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষাটা কিভাবে দেবে। তো এরকম একটা পরিস্থিতিতে ক্ষমতাটা এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে বাংলাদেশে যে ক্ষমতায় থাকা এবং ক্ষমতার বাইরে থাকা দুইটার মধ্যে তফাৎটা এত বেশি, এটা প্রায় বেহেশত দোজখের মতো অবস্থা হয় যে আপনি ক্ষমতায় থাকতে পারলে আপনার সমস্ত সম্পদ মানে এটা 0 এবং 100 যদি হয়, সেই কারণে সমস্যাটা হচ্ছে যে ক্ষমতায় থাকলে, ক্ষমতায় যাইতে পারলে পুরো জগৎটা তার হাতের মুঠোর মধ্যে থাকে এবং সেইখানে পুরো অর্থনীতি, দখল, লুণ্ঠন, এই সমস্ত জায়গাগুলো এত বেশি নিজের নিয়ন্ত্রণের মধ্যে আসে যে এখান থেকে ছেড়ে গেলে আবার এইটার যে ঝুঁকিটা তৈরি হয়, সেই ঝুঁকিটা থেকে সে ঝুঁকি এবং বিরাট রকম প্রাপ্তি, এই দুইটার মধ্যে তফাৎটা এত বেশি যে কোনো ধরনের ঝুঁকি কেউ নিতে চায় না কোনো পক্ষ। এখন ধরেন সরকার যদি
নির্বাচনে এখন যে কোনো একটা পরিস্থিতি, আচ্ছা ঠিক আছে একটা সমস্যা হচ্ছে আমরা নির্বাচনে যাই, এই জায়গাটায় আসতে তার অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যেখানে একটা ঝুঁকি আছে এবং বিরোধী দল যে ঠিক আছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হতে থাকি, দেখা যাক, চেষ্টা করি আমরা কোনো ধরনের সহিংসতার মধ্যে না যাই, সেখানে একটা তাদের যে অনিশ্চয়তা তৈরি হয়। এইটার কারণে এখন জনগণ আসলে এই পুরো রাজনীতির প্রক্রিয়ার মধ্যে, যে রাজনৈতিক প্রক্রিয়া, এখানে জনগণ হচ্ছে একেবারেই মার্জিনাল এবং অর্থনীতি হচ্ছে ব্যক্তিগত এবং গোষ্ঠীগত অর্থনৈতিক স্বার্থ। এবং এমন একটা অবস্থা হয়েছে, ধরেন আফ্রিকান অনেক দেশে আমরা জানি যে একটা ভয়াবহ পরিস্থিতি হয় ট্রাইবাল কনফ্লিক্টের কারণে, এথনিক কনফ্লিক্টের কারণে। লক্ষ লক্ষ মানুষ, সেখানে একটা কোটি কোটি মানুষ বিপজ্জনক অবস্থার মধ্যে পড়ে। বাংলাদেশে এথনিক, আমাদের কিন্তু ওই প্রবলেমটা নাই, আমাদের ট্রাইবাল এথনিক প্রবলেম নাই, কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি এখন একটা ট্রাইবাল পলিটিক্সের মতো হয়ে যাচ্ছে, যেখানে পরস্পর মুখোমুখি এবং ভয়ঙ্কর রকম অসহিষ্ণু এবং হিংস্র। এইটা ধরেন পুরো বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে, এটা তো ভাবাও আমাদের জন্য খুব অশান্তির ব্যাপার আর কি। আনু মোহাম্মদ, আপনি আছেন, আমি একটু এই টেবিল থেকে একটু যেতে চাই শহীদ রেজার কাছে, এফবিসিসি এর পরিচালক। একেবারে শহীদ রেজা, আপনারা এর আগে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে দুই নেত্রীকে আহ্বান জানিয়েছিলেন একটা আলোচনা শুরু করার জন্য, এবং খালেদা জিয়ার কাছে আপনাদের আহ্বান ছিল যে হরতাল অবরোধ এগুলো তুলে নেওয়ার জন্য, সহিংস আন্দোলন তুলে নেওয়ার জন্য। এফবিসিসি এর কি আমাদেরকে একটু আলোকপাত করতে পারেন যে এই পর্যন্ত অর্থনীতির ক্ষতির কোনো কোয়ান্টিফাই করতে পেরেছেন কিনা আপনাদের রিসার্চ সেল থেকে, বা আপনাদের কোনো এই বিষয়ে বক্তব্য আছে কিনা যে অর্থনীতির ক্ষতির পরিমাণটা কি পরিমাণে, ক্ষয়ক্ষতির পরিমাণটা? ধন্যবাদ আপনাকে। এই আলোচনা যখন হচ্ছে তখন আর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ অঙ্কের সংখ্যায় প্রকাশ না করে আমরা একটু অনুভব করার চেষ্টা করি। আজকে কিন্তু আর ওই শত হাজারের মধ্যে নেই, ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গেছে, পুরো অর্থনীতি আজকে বিপর্যস্ত হয়ে আছে। আপনারা সবাই জানেন তো যে মিডিয়ার মধ্যে যে প্রকাশ হয়েছে যে, এবং আমাদের যে তথ্য আমাদের কাছে আছে, বিজিএম এর যে তথ্য আমরা পেয়েছি, ঢাকা চেম্বার থেকে যে তথ্য এসছে এবং এফবিসিসি এর যে তথ্য এসছে, সুতরাং এটা সংখ্যা তথ্যে কোয়ান্টিফাই না করে আমরা এই জিনিসটা আজকে এক কথায় বলতে পারি আতঙ্কিত অবস্থার মধ্যে আছি, আমরা অনিশ্চিত অবস্থার মধ্যে আছি, এক ধরনের যুদ্ধকালীন অবস্থা চলতেছে। পুরো অর্থ ব্যবস্থাটাকে নিয়ে মনে হচ্ছে একটা মগের মুল্লুক তৈরি হয়ে গেছে, যার যা খুশি করছে, কেউ অর্থনীতির কথা চিন্তা করছে না। আজকে গতকালকে বাংলাদেশ ব্যাংকে যে মুদ্রানীতি ঘোষিত হয়েছে, একটু আগে ডক্টর হোসেন মনসুর যেটা বললেন যে আপনার বাংলাদেশ ব্যাংকই বলছে যে এবার গ্রোথ কোনোভাবেই 6.5 বললো 5-5.5 বেশি যাবে না, এবং তারা আপনারা জানেন যে ঋণ সুষম করার জন্য, ক্লাসিফিকেশন থেকে বের করে নিয়ে আসার জন্য নতুন কিছু পদ্ধতি তারা কিন্তু অলরেডি তারা চালু করছে, গতদিনও সার্কুলার দিয়েছে। অর্থাৎ সবাই বুঝতে পারছে যে অর্থনীতি আর আগের অবস্থায় নাই, এটা এই মুহূর্তে একদম বিপর্যস্ত অর্থনীতি হয়ে গেছে। কিন্তু যদি টাকার অঙ্কে বলেন, ইতিমধ্যে যেটা প্রকাশিত হয়েছে আপনার 50,000 কোটি টাকার মতো ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লাস 42 জন মানুষ। আপনাকে থামাতে হচ্ছে আমাদের ঠিক এই জায়গায়, কারণ আমাদের একটু পরে সংবাদ আছে, তাই সংবাদের স্টুডিওটা তৈরি করতে হবে। আপনি আমাদের সাথে আবার যোগ দিবেন। সেলিম আহমেদ, যেটা উনি বলছিলেন যে এখন আর ক্ষতি কোনো সংখ্যা দিয়ে বা পরিমাণ দিয়ে বিচার করা যাচ্ছে না। আমরা দেখছি যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে কয়টা খাত আছে তার মধ্যে পরিবহন একটি। আপনি সেই পরিবহন খাতে জড়িত আছেন। আমরা দেখছি সবচেয়ে ঝুঁকির মুখে পরিবহন খাত, কারণ তাদের উপরে আঘাতটা আসছে বেশি। ট্রাক ড্রাইভার বলেন, বাস ড্রাইভার বলেন, যাত্রী বলেন, তাদের উপরে। তারপরেও আমরা দেখছি আজকে যে হিসাবটা বেরিয়েছে, মানুষ সাহস করে রাস্তায় বের হচ্ছে এবং প্রায় 50% পরিবহন চলাচল করছে। আপনি যদি একটু বলেন যে এই খাতের অবস্থাটা কি? আমি আসলে পরিবহন খাতটা মানে কারা পরিবহন ব্যবহার করে, মানুষই তো সেখানে আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে হয়, যখন আপনি পরিবহন খাতের কথা বললেন, দেখুন যে বাংলাদেশে উদ্যোক্তা, কৃষক, নারী, যখনই এরকম একটি পরিস্থিতি হয় তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং সবশেষে দিনের শেষে যে আর্থিক প্রতিষ্ঠানগুলি, একটা নারী কিন্তু তার নিরাপত্তা অনেক বেশি। আমরা সবসময় কিন্তু স্বাভাবিক সময়েও কিন্তু একটা নারীর যাতায়াত, পরিবহন খাতের তাদের অপ্রতুলতা, গণপরিবহনের নানান রকম ঝুঁকি তাকে কিন্তু পোহাতে হচ্ছে। একটা কৃষক কিন্তু স্বাভাবিক সময়েও তার ফসল যখন উৎপাদন করছে সেটাকে পচনশীল না, পচনের থেকে রক্ষা করে সেটা সময় মতন বাজারে নিয়ে আসা, সঠিক মূল্য পাওয়া, সেটা নিয়ে কিন্তু সারাক্ষণই সে কিন্তু একটা স্ট্রাগল করে আসছে। একটা উদ্যোক্তা একটা ব্যাংক থেকে ঋণ দিল বা তার নিজস্ব একটা পুঁজি বিনিয়োগ করলো,
করে তার পণ্যটা বাজারজাতকরণ করা, পণ্যটাকে একটা মুনাফা করে ঘরে নিয়ে আসা, সেটাও কিন্তু দিন রাত তাকে কিন্তু স্বাভাবিক একটা সময় কিন্তু তাকে অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত কষ্ট করতে হচ্ছে। সেখানে একটা অস্বাভাবিক সময় এই উদ্যোক্তা বা এই নারী বা এই কৃষক কি অবস্থা হতে পারে এটা তো বলার কোনো অবকাশ নেই। পরিবহন খাত কিন্তু পরিবহন না, একটা বাস বা একটা ট্রাক না, এটা কিন্তু মানুষরা, এটা কিন্তু অর্থনীতি, এটা কিন্তু মানুষের জীবন জীবিকা। এবং এই খাত বা এরা ক্ষতিগ্রস্ত হওয়া মানে জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়া। সেলিমা আপা, আমরা আপনার কাছে ফিরছি একটা সংবাদ বিরতি থেকে। দর্শক, আপনারা দেখছেন গোল টেবিল, আমরা ফিরবো সেলিমা আপার কাছে, কিন্তু তার আগে যাচ্ছি নিউজ স্টুডিওতে। আমরা সংবাদ বিরতি থেকে সরাসরি ফিরবো আলোচনায়।